চাপায় লুকিয়ে এসে আমার সামনে এসে মুরগি পড়ে। কাজও এটা আমরা জানি, বাট পিকে কিভাবে অ্যাড হলো? আমি কখন কি করি নিজেও জানি। সোশ্যাল মিডিয়াতে যাও বাবা, তোমাকে এখানে আর থাকা লাগবে না। কতটা কষ্টে আমি এত দূর আসছি। জি। 14তে আমি সৌদি আরবে থাকি, তো আমি ওখানে পুরাতন রড গুলো সোজা করতাম, সবগুলো আমার বাবার জন্য। এরকম করে আমি কিছুদিন এভাবে কাজ করি, করতে করতে আমরা সবাই কাজল ভাইয়ের অন্য একটা রূপ দেখি, অনেক হাসি খুশি একটা মানুষ, প্রত্যেকটা ভিডিওতে তিনি আমাদেরকে হাসান। বাট ফর দ্য ফার্স্ট টাইম এসটি কনভার্স নতুন একটা রূপ ভাই দেখালো, সেটা হচ্ছে ভাইয়ের যে ব্যর্থতা গল্প। অর্থাৎ ভাই এখানে আসার পথে যতগুলো সমস্যা ফেস করেছে, যতগুলো বাধা পেয়েছে, সবকিছু আজকে ভাই আমাদের সামনে বলতেছে। কেমন আমি হিজড়া, আসলে আমি হিজড়া না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার শো এসটি কনভার্স। আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ সামিউল ইসলাম। আর আজকে আমাদের এখানে যিনি গেস্ট যিনি আছেন, তাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নাই। রাশিয়া সহ গোটা বাংলাদেশ তাকে চিনে। তিনি হচ্ছেন কাজল পিকে। তো আজকে ভাইয়ের সাথে অনেক গল্প করবো, আড্ডা দিব। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অনেক ব্যস্ত একটা মানুষ, আজকে সময় দিয়েছেন, আমরা অনেক ধন্য। তো আপনার কাছে আমি প্রথমে একটা প্রশ্ন জানতে চাই। আপনার নাম কাজল, এটা আমরা জানি, বাট পিকে কিভাবে অ্যাড হলো? পিকে অ্যাড হওয়ার মেন উদ্দেশ্যটাই হচ্ছে পিকে মুভি কম বেশি সবাই সবাই দেখে। দেখছে, জি। তো ওই পিকে মুভি থেকেই যে পিকে যে আমির খান যে কাজগুলো করে, উদ্ভাট কাজগুলো করে, ওর ওখান থেকেই পিকে নেওয়াটা আমার। এরকম আমার কন্টেন্ট গুলো কিন্তু উদ্ভাট, আমি কখন কি করি নিজেও জানি না। আর আমি কোনো কন্টেন্ট আমি সাজাই না, আমি যা কন্টেন্ট করে রিয়াল, ওর মতোই, আমির খানের মতোই। এর জন্যই আমার ওই নামটা বেছে নেওয়া। মানে চলন্ত অবস্থায়, জীবনের ধারা অবস্থায় ভিডিও হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওরকমই। তো এখন এখানে বিষয় হচ্ছে, সবাই জানে যে আপনার বাসা রাজশাহীতে, কারণ আপনার প্রতিটা ভিডিও রাজশাহীতে থাকে। আচ্ছা, আপনি ভিডিওর পাশাপাশি আপনি কি করেন? ভিডিওর পাশাপাশি আমার দোকান আছে, একটা রডের দোকান আছে ছোটখাটো। বাবার ব্যবসা প্লাস আমার ব্যবসা, মানে জি, খুব পরিশ্রমী একটা মানুষ আপনি, এর মাঝেও। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনার ভিডিওতে কিভাবে আসা হলো? ভিডিওতে আসা আমার অনেক কথা আছে। ভিডিওতে আমি কিভাবে আসলাম, জি। মানে মানুষ মনে করে ভিডিওতে অনেক সহজে। আমার এই কথাগুলো যদি আমি দর্শকদেরকে বলি, তাহলে বুঝতে পারবে যে আমার এত দূর আসা কতটা কষ্টে আমি এত দূর আসছি। জি। আহ যখন প্রথম আমি ভিডিও শুরু করি 2014তে, আমি সৌদি আরবে থাকি। তখন টিকটক অ্যাপসটা নতুন নামে, তখন নামার পরে আমি ওখানে যেরকম মানুষ এখন এইভাবে হাত দিয়ে ফোনে ভিডিও করতো, আমি সেরকমই ভিডিও করতাম। দিয়ে 2017তে আমি বাংলাদেশে ব্যাক করলাম। ব্যাক করার পর আমার আব্বুর দোকানে, তো নতুন রডের দোকান না, পুরাতন রডের দোকান, তো আমি ওখানে পুরাতন রড গুলো সোজা করতাম। পুরাতন রড সোজা করতাম, করতে করতে এরকম করতে করতে তখন আমি কিছু ছেলেপেলেকে দেখি যে এরকম ভিডিও বানায়। তখন আমি খুবই সিম্পল, মানে আমার পায়ে একটা পন্সের স্যান্ডেল 60 টাকা দামের, 50 টাকা দামের গেঞ্জি আর ছিঁড়া ফাটা প্যান্ট নিয়েই আমি একদিন ওই মুক্ত মঞ্চের ওইদিকে যাই। যাওয়ার পরে আমার কাছে তখন ফোন নাই, ভালো ফোন নাই, আমি কি ভালো ফোন দিয়ে কিভাবে ভিডিও করব। তখন একটা ছেলে ছিল, যার নাম আমি বলছি না। ছেলেটা প্রথমে দেখতেছি ও ভিডিও করতেছে, ওর ভিডিওর কালার এতই সুন্দর আসছে, আমার ফোনে এত সুন্দর আসে না কেন? এটা প্রশ্ন হলো মনে। হ্যাঁ, তখন মনে মনে প্রশ্ন আসলো। তখন আমি বললাম যে ওর ফোন দিয়ে যদি আমি একটা ভিডিও করি, তাহলে আমার কালারটা সুন্দর হবে, ভিডিওটা ভাইরাল হতে হবে, এরকম। তো সে আমাকে প্রথম দিন একটা ভিডিও করে দেয়। ভিডিওটা ভালো লাগে, কালার হয়, ভিডিও ভাইরাল হয়নি, এরকম ভালো লাগতো ভিডিওটা। পরের দিন আমি তার লোভে, ওই লোভে আবার যাই। যাওয়ার পরে সে লোকটা আমাকে বলে, আমি যে ভাই আমার একটা ভিডিও করে দিবা। তো বলতেছে, আমার ফোন আমার সব, আমি আগে ভিডিও করবো না তো আপনাকে ভিডিও করে দিবো? তো সময়টা আমার মানে অনেকটা খারাপ লাগছে। মানে আমি দুই চোখ দিয়ে আমার খালি সরে আসি, চোখ দিয়ে খালি পানি পড়ছে। যে আমাকে বলতে পারতো, মানে মানুষজনের সামনে, অনেকজনের সামনে আমাকে এরকম একটা অপমান হয় করে। তখন আমি ওখান থেকে চলে আসি। আসার পরে আমার আব্বুকে বলি, আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে। একটা ভিডিওতে আমার আব্বুকে আমি দেখাচ্ছি, আমরা দেখছিলাম। আমার আব্বুকে এসে বলি, বলার পরে আমার কিন্তু পশম খারাপ হয়ে যাচ্ছে, কথাগুলো বলতেছি পশম কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তা আব্বুকে এসে বলি যে আব্বু এরকম ব্যাপার, আমার একটা ফোন লাগবে।
তৎক্ষণিক আমার আব্বুর সাথে তখন আমাকে একটা 11 কিনে দেয়। তখন ওই গ্রুপে 17 সালে কারো হাতে, ওই গ্রুপে যারা ভিডিও করে ওদের কাছে 11 নাই, আমি ফার্স্ট কিনি। কেনার পরে ওখান থেকে আমার পথ চলা। আমি এখন ওদের সাথেই, ফোন কেনার পরে ওদের সাথেই যাই, ওরা আমার ফোন নিয়ে ভিডিও করে। তো আমি এখান থেকে রিক্সায় যাইতাম, তো ওখানকার একটা ছেলে আবার কি করতো, আমার দোকানের সামনে দিয়ে বাইক নিয়ে যাইতো। তো যখন বাইক নিয়ে যেত, তো আমাকে 2 দিন এভাবে নিয়ে গেছে। 3 দিনের দিন আমাকে দাঁড়া করে রেখে দিছে যে, কাজল তো দাঁড়া, ওখানে আসছি। তো আমি দাঁড়ায় থেকে গেছি, আর আসে না। তো পরের দিনকে আমি ফোন দিলাম, সেদিন আর ফোন দিনে, পরের দিন ফোন দিলাম, ভাই তুমি আমাকে গাড়িতে দাঁড়া করে একটা বলতে পারতা, নিয়ে যাবা না? তো সে আমাকে কি করলো, সে বললো যে ভাই প্রতিদিন তো নিয়ে যাওয়া সম্ভব না। সে তোমার কষ্ট পেলাম। আব্বুকে যা বললাম, আব্বু আমার একটা বাইক লাগবে, পরের দিন আমার আব্বু আমাকে একটা 4B গাড়ি কিনে দেয়। এরকম করতে করতে আমি কি করি, আমার বাবার দোকানে হাফ বেলা আমি রড সোজা করি। আমার গায়ের অবস্থা প্রচন্ড ময়লা থাকে, একটা মানুষ কাজ করলে ময়লা কাজ হবে। করলে মানে, আর আমাদের নোংরা কাজ তো অনেক ময়লা থাকে। করতে করতে একদিন আমাদের ওভারব্রিজের ওখানে একটা ভিডিও, মানে আমি যেগুলো করতাম এমনি সং এর সাথে করতাম, টিকটকের সাথে করতাম। দিয়ে একদিন আমার এক ছোট ভাই বাপ্পা, ও ওর কাছে OnePlus, আমার ফোনটা, আমার OnePlus তো না ওটা, আইফোন এই হবে তোমার iPhone 6 কি হবে এরকম। তখন ও আমাকে, আমার ফোন পিছু ও একটা এভাবে করে ভিডিও ধরেছে, আর আমি যাওয়ার সময় যে কোনো একটা কথা বলে একটা মেয়েকে বলতেছে, আন্টি আসসালামু আলাইকুম। ওই ভিডিওটা ও করে আমাকে দিছে। আমি আপলোড দিছি রাতারাতি ওই ভিডিওটা প্রায় 4 মিলিয়ন খাইছে। বাহ। তখন থেকে আমার এই প্র্যাঙ্ক জগতে আসা, প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসা। তখন আসার পরে আমি টিকটক করেই যাই, টিকটক করে যাই, আমার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। এর প্রায় 2-3টা বড় আইডি ব্যান্ড হয়ে গেছে আমার। ব্যান্ড হয়ে যাওয়ার পরে আবার খুলি, তখন একজন বলে যে টিকটকের কি হবে, এক বড় ভাই বলতেছে তুই ফেসবুক পেজ আর ইউটিউব খুল, তোর ভিডিও, মানুষ তোর ভিডিও ছাড়া ইনকাম করতেছে। তা আমি ফেসবুক আর ইউটিউব খোলার পরে রাতারাতি ভালোই ভাইরাল হয়। তখন ভাইরাল হওয়ার পরে আমি একদিন দোকানে বসে কাজ করতেছি, তো কয়েকটা ছেলে আসছে, ভাই আপনি কি কাজল পিকে? আমি যে হ্যাঁ। তখন আমার বাবার সামনে আমাকে ওই ছেলেগুলো জড়ায় ধরে এমন ভাবে ছবি, মানে আমাকে জড়ায় ধরে ছবি তুললো। এটা একটা গর্বের একটা বিষয়। ঠিক আছে, ছবি তুললো, মানে মানে আমি এই পর্যায়ে যে আসছি সবগুলো আমার বাবার জন্য। এরকম করে আমি কিছুদিন এভাবে কাজ করি, করতে করতে প্রায় সবাই আমার দোকানে যায়, আমার বাবার সামনে আমার ছবি তোলে। তখন আমার বাবা নিজে বলে যে, বাবা তোমার না এই জায়গাটা না, তোমার তোমার যে জায়গাটা, সেই জায়গাটা হলো তুমি সোশ্যাল মিডিয়াতে যাও বাবা, তোমাকে এখানে আর থাকা লাগবে না। মানে আমার বাবার আমি সাপোর্ট অনেক পাইছি। তারপর থেকে আমার এই পথ চলা আমি। আমরা বুঝতে পেরেছি, মানে সেই সময় হচ্ছে কাজল ভাইয়ের বাপ সেই সময় হচ্ছে সফল। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবাই কাজল ভাইয়ের অন্য একটা রূপ দেখি, অনেক হাসি খুশি একটা মানুষ, প্রত্যেকটা ভিডিওতে তিনি আমাদেরকে হাসান। বাট ফর দ্য ফার্স্ট টাইম এসটি কনভার্স নতুন একটা রূপ ভাই দেখালো, সেটা হচ্ছে ভাইয়ের যে ব্যর্থতা গল্প। অর্থাৎ ভাই এখানে আসার পথে যতগুলো সমস্যা ফেস করেছে, যতগুলো বাধা পেয়েছে, সবকিছু আজকে ভাই আমাদের সামনে বলতেছে। আর বলতে বলতে ভাইয়ের অবস্থা দেখেন, ভাইয়া কিন্তু কান্না করে ফেলেছে। অর্থাৎ এমনও কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা প্রথম অবস্থায় মানুষকে মানুষ মনে করে না। যা বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের কাজল ভাই। তো আপনি এখন, আপনার যখন এত সফলতা, প্রতিটা পার্সন, রাজশাহী না বাংলাদেশে প্রতিটা পার্সন আপনাকে চিনে, সবাই আপনাকে জানে, খুব পজিটিভ ভাবে দেখে, দেখা হলে আপনার সাথে ছবি তোলে। এই বিষয়গুলো ওই পার্সন গুলা কিভাবে দেখে, যারা আপনাকে বাইকে নেয় নাই, যারা আপনাকে ফোনে ভিডিও করে দেয় নাই, তারা এই বিষয়গুলো কিভাবে দেখে ভাই? তারা এই বিষয়গুলো এখন আমি দেখি যে মানে, এখন তারা আমার ভিডিও, আমার পিক তারা ডিম মেরে বেড়ায়। বাহ, এটাই হচ্ছে আপনার সফলতা। ঠিক আছে, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, অনেকে ছবি তুলতে দ্বিধাবোধ করে যে আমি সেলিব্রিটি হয়ে গেছি, আপনার ছবি তুলো, ভাই একটু সরো। আজ পর্যন্তই কেউ বলতে পারবে না যে ছোট থেকে বড় কেউ যদি আমাকে, আমি রানিং এ বাইক নিয়েও যাই বা রিক্সায় যাই, কেউ যদি আমাকে ডাক দেয়, আমার এতই ভিতরে প্রাউড ফিল মনে করে যে আমি জীবনে সাকসেস। জি। আমি টাকা ইনকাম করি না করি বাদ, কিন্তু আমি যে সম্মানগুলো পাই,
তো এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো মেনত আমি সবার আগে আমি আমার এই এত দূর আসার আমার এই যে সফলতা মেন আমি আমার বাবাকে দিব। কারণ আমার বাবা যদি আমাকে বলতে যে এগুলো করা লাগবে না বা তুমি দোকানে থাকো, তাহলে আমি আজকে এই পর্যায়ে আসতে পারতাম না, আর এই স্টুডিওতেও আসতে পারতাম না। আমার বাবার অনেক মানে আমার উপর অনেক সাপোর্ট ছিল সবকিছুতেই। মানে আপনার উপরে বিশ্বাস ছিল, তেমনই ভরসা দিয়েছে। হ্যাঁ, জি। ইনশাল্লাহ। না, আমি আপনার আব্বুর একটা যে ভিডিওটা দেখছি, উনি উনি যেভাবে হাসিটা দিয়েছে, মানে খুব ভালো লাগছে। ওই যে আপনার রেল গেটে ওখানে যে ভিডিওটা। তার মধ্যে আরো ভালো হয়েছে যখন আমার বাবার আমি কিন্তু বন্ধুর মতো, ওই ভিডিওতে মনে হয় দেখছেন আমি জি, আমার হ্যাঁ বাবার হ্যাঁ, ঘাড়ে কাঁদে দিয়েছে। ঘাড়ে হাত দিয়েছিলাম, আমার বাবা হাসতেছিল। মানে আমাদের বাবা ছেলের সম্পর্কটা একদম বন্ধুর মতো। তো যখন কোনো কেউ আছে যে বন্ধুই নষ্ট করে, কিন্তু আবার বন্ধু এমন বন্ধু আছে সেটা হলো নিজের বাবা। কখনো নিজের বাবা নিজের সন্তানের খারাপ যায় না। কিন্তু যারা প্রকৃত বন্ধু, যারা মানে বাড়ির আশেপাশের বন্ধু যারা, ওরা একটু হলেও জিলাস ফিল করে। কিন্তু আমার বাবা সবসময়, বাবা মা দোয়া করে যে আমার ছেলে আরো বড় হয়। আরো বড়, যেটাই। তো আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন। আর এই পর্যায়ে আসছি, আমার অহংকার আপনারা কখনোই দেখবেন না। আর আমি ইনশাল্লাহ মনে করি আমি অহংকারকে পছন্দই করি না। আর আপনাদেরকেও বলতেছি যে ছোট হোক, বড় হোক, গরিব হোক, সবাইকে একটু সম্মান দিবেন। কে কখন কি পর্যায়ে যাবে আপনারা নিজেরাও জানতে কেউ পারবেন বলতে না। পারবে না। জি। তো আপনার কথাগুলো খুবই সুন্দর ভাই। হ্যাঁ, তো এবার আমি আপনাকে একটু বিরক্ত করব। সেটা হচ্ছে আপনি যে ভিডিও মেক করে, কারণ আপনার সামনে যে ব্যক্তি থাকে সেও বোঝে না যে আপনি তার সাথে কি করতে যাচ্ছেন। তো আপনি কি মানে কখনো কি ভাবি বাসায় ভয় করে না যে কখন ভাবির সাথে কি ভিডিও করে ফেলেন? ওটা ওটা প্রতিনিয়ত আমি করি, ওই ভিডিওগুলো আমি প্রতিনিয়ত করি। ও অনেক ভয় পায়। মানে মানে আমি আগেই বলছি যে আমার ভিতরের যে ট্যালেন্টটা, ওই জি, ট্যালেন্টটা দিয়ে আমি ভিডিওটা করি। তবে বাসায় হোক, সব জায়গায় হোক, এরকমই মজা ভিডিও থাকেও আমি হ্যাঁ, সবার সাথে মজা করি। মানে আপনার যে ভিডিওটা মানে বোঝা যায় না যেখান থেকে এই ভিডিওটা হইতে পারে আপনি করে ফেলেছেন, এমন এটা হয়। হ্যাঁ, আর এখন পর্যায়ে প্র্যাঙ্ক ভিডিওর আসলে যারা করতেছে, আমি যেরকম অনেকে, আমার একটা প্রশ্ন থাকতে পারে আমাদের দর্শকের যে আপনি যে ভিডিও করেন, ভিডিও করলে আপনি কি বলেন বলেন কিনা তাদেরকে, বা বিরক্ত করার পরে তারা আপনাকে ভিডিওটা খারাপ দৃষ্টিতে দেখে কিনা। তো আমার কাছে অনেক ভিডিও থাকে, আমি যাদের সাথে ভিডিও করি, ঠিক আছে, তাদেরকে ভিডিওর প্রথম পার্টটা আপনাদেরকে দেখাই, দ্বিতীয় পার্টটা তার সাথে যে আমার কেমন আন্ডারস্ট্যান্ডিং বা তার সাথে আমার কি হয় সেটা আপনারা জানেন না। যদি আমার সাথে কখনো যদি এই প্রশ্ন আপনারা করে থাকেন, তো আমার সাথে যোগাযোগ করবেন। আমার অসংখ্য আমার ল্যাপটপে এগুলো রাখা আছে, যে আমি ভিডিওর শেষে যারা ভয়ও পায় তাদেরকেও আমি ভিডিওর শেষে কথার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তাদেরকে হাসাই। ঠিক আছে। ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি ভিডিওতে হিজড়াদের মতো করে হাঁটেন, আপনার লজ্জা করে না? আসলে প্রথম প্রথম লজ্জা করতো। আসলে অনেকে মনে করেন আমি হিজড়া, আসলে আমি হিজড়া না। ঠিক আছে। সবার মধ্যে একটা প্রতিভা থাকে, আমার মধ্যে ওই প্রতিভাটা, আমি দুই একবার হাঁটার পরে আমাকে বলতেছে আসলে হাঁটাটা তো অনেক সুন্দর। খুবই ভালো করে। আমি তখন চিন্তা করলাম যে আমার এই কন্টেন্টে যদি ইউজটা করি কেমন হয়। তো কন্টেন্ট ইউজ করার পরে আমি সর্বোচ্চ 23 মিলিয়ন ভিউ এনেছি ওই খালি একটা হিজড়া হাঁটাতে। বাহ। ঠিক আছে। তো ওটা মানে আমি কখনো শিখি নাই, কিন্তু এমনি করতে করতে হয়ে গেছে। তো প্রথমে তো লজ্জা লাগতো, কিন্তু এখন লজ্জা লাগে না, লজ্জা হয়ে গেছে। আর আপনি খুবই ভালো পারেন। খুবই ভালো পারেন। তো আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আপনার কি চাপের মানুষের সাথে কোনো ঝামেলা আছে বা কোনো রাগারাগি আছে? আপনার ভিডিওতে শুধু চাপার মানুষ কেন পাওয়া যায় ভাই, বলেন তো? বিষয় হচ্ছে চাপায়ের মানুষ। বিষয় হচ্ছে, আগে একটা কথা বলি, সেটা হলো আমি ভিডিও করার পূর্বে আগে আমি যার সাথে ভিডিও করব তার পিছে পিছে কিছুক্ষণ সময় ঘুরি, জি। ঘুরে দেখি যে তার রিয়েকশনটা কেমন হতে পারে, সে কি আমাকে মারবে, মারতেও পারে। এর জন্য আর ওগুলাই চাপায়ের লোকই এসে আমার সামনে এসে মুরগি পড়ে, অন্যগুলোকে মুরগি মারতে পারে। এর জন্য চাপায়ের লোকের সাথে আমার কোনো সম্পর্ক খারাপ নাই, আর আমার সাথে শত্রুতাও নাই, পড়ে যায় ওরা। মানে ভিডিওর দিক থেকে মনের টান খুব চাপের মানুষের সাথে আপনার। বুঝতে পেরেছি। আর এই কারণেই অনেকে বলে যে আমার বাসা মনে হয় চাপাই। চাপাই। এবার আরেকটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে আপনি রাজশাহী সহ বাংলাদেশে খুবই ফেমাস, খুবই ফেমাস। তো আপনি সেলুন দিচ্ছেন কবে? সেলুন? সবাই, বাংলাদেশের প্রতিটা ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর সেলুন দিচ্ছে, আপনি দিবেন না? ভাই আমার বউ ব্যবসা নাই, এর জন্য আমি সেলুন দিব না। আমি যদি সেলুনের, তো আমি আর একটা কথা বলি, আমার বাবা মার কথা বলেছি। যে বিষয় হলো, সেলুন দেওয়ার আগে
আমার এই টাকা উপার্জনে আমার বাবা মাকে আমি হজে পাঠাবো, এর জন্য কিছু টাকা ম্যানেজ করছি। এর জন্য আমি সেলুন দিব না, আমার বাবা মাকে আমি হজে পাঠাবো। খুব ভালো একটা উদ্যোগ। তো আজকে এই এসটি কনভার্সে এসে আপনাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যারা আপনাকে প্রতিটা নিয়ত হাসায়, সেই কাজল ভাই আজকে অনেক অন্য একটা রূপ দেখাইলো তার জীবনে বাধাগুলো। তো এখানে এসে ভাই কেমন লাগছে এসটি কনভার্সে এসে? এখানে এসে আসলে অনেক ভালো লাগলো। তো আমার ইচ্ছা ছিল যে আমার এই কথাগুলো আমি দর্শকের মাধ্যমে জানাবো। তো তোমাদের মাধ্যমে এসে তাহলে জানতে আমরা পেরে অনেক সফল। খুশি, হ্যাঁ অনেক খুশি হলাম। আর অনেক ভালো লাগতেছে, মনটাও হালকা লাগতেছে। একটা জিনিস চিন্তা করবেন, একটা পুরুষ কিন্তু সহজে কাঁদে না। তো আমার চোখের পানি ঝরেছে, বুঝতেই পারছেন যে আমি কত ঠেকে কত কষ্ট করে আমি এই পর্যায়ে আসছি। কিন্তু তারপরেও সব ক্রেডিটই দেবো আমার দর্শকদের, আমার কিছুই না। এই পর্যায়ে আসার সবকিছুই হলো আপনাদের মধ্যে। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আমি এই পর্যায়ে আসতে পারতাম না। তো আমার জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন, যেন আপনাদেরকে আরো ভালো ভালো কিছু আমি উপহার দিতে পারি। তো হাসি খুশি একটা মানুষ, আপনাকে হাসির রাজাও বলা হয়। তো আপনার ভিতরে যে কষ্টের এত একটা রূপ আছে যেটা আমি জানতাম না, আজকে জানলাম। এন্ড যেটা হচ্ছে খুবই আসলে আমাদের কষ্ট লাগলো। তো আপনার জন্য অনেক দোয়া, অনেক সাধুবাদ। আপনি আরো অনেক উপরে যান, আরো এগিয়ে যান জীবনে, এটাই দোয়া করি। তো আপনি যে আমাদের এসটি কনভার্সে এসছেন, স্মৃতিস্বরূপ আমরা একটা গিফট আপনাকে দিতে চাই। সেটা হচ্ছে দিবেন আমাদের এসটি কনভার্সের সিইও হামজাদ আমিন ভাই। প্লিজ ওয়েলকাম। হ্যালো ভাই, স্যার, এসটি কনভার্সের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আপনার জন্য।